আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ালেখার বিশেষ লাইভে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে বিশ্ব শ্রমিক দিবস। আমরা জানি ইতিহাসের পাতায় যতগুলো সভ্যতা তৈরি হয়েছে, মনুষ্য ইতিহাস আজকের এই যে সভ্যতার একেবারে শীর্ষচূড়ায় অবস্থান করছে, এ সকল কিছুর পিছনে যাদের অবদান রয়েছে তারা অবশ্যই শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষ। আমি তাদের সবাইকে শ্রদ্ধার সাথে ভালোবাসা জানাচ্ছি। তো আমরা মূলত আজকে বিশেষ একটি ঘোষণা নিয়ে এসেছি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, পড়ালেখা পরিবারের সাথে যুক্ত আছো, তোমরা সকলে জানো পড়ালেখা পরিবার মূলত শিক্ষার্থীর জন্য সবসময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিয়ে থাকে। তারা যেন নিজেদের পড়াশোনার ধারটাকে বজায় রাখতে পারে এবং সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারে। সেই জন্য আমরা সবসময় আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দেওয়ার চেষ্টা করি 56,000 বর্গমাইলের এই ছোট্ট বাংলাদেশে। যাই হোক, ইতিপূর্বে আমরা পড়ালেখার পেজ থেকে বেশ কিছু লাইভ ক্লাস নিয়েছিলাম। এই লাইভ ক্লাসগুলোর উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো তোমরা যেন আমাদের পড়ালেখার টিচার্স প্যানেল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিতে পারো, পাশাপাশি একেবারে বিনামূল্যে একটি সেবা পেতে পারো। তো যাই হোক, আমরা বিনামূল্যে সেবা দেওয়ার পাশাপাশি কিছু পেড ব্যাচও রাখি, যাতে করে তোমরা যারা আমাদের যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, অর্থাৎ পিডিএফ, তারপর হচ্ছে রেকর্ডেড ক্লাস, এগুলো যেন পেতে পারো। সেই জন্য মূলত আমরা বিভিন্ন পেড ব্যাচ রাখি। তার ওই ধারাবাহিকতায় 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এবার আমরা নিয়ে এসেছি গোল্ডেন ব্যাচ। এর আগে আমরা অ্যাডভান্স ব্যাচ চালু করেছিলাম। আলহামদুলিল্লাহ, অ্যাডভান্স ব্যাচ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আর শেষ হতে না হতেই শুরু হচ্ছে গোল্ডেন ব্যাচ। অতএব তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের সবাইকে আমি অনুরোধ করবো, প্রথমেই তোমরা সবাই আজকের ক্লাসটিতে যুক্ত হয়ে যাও, কারণ আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ এক কথায় গোল্ডেন ব্যাচের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমাদের গোল্ডেন ব্যাচ সম্পর্কে বিস্তারিত বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যারকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আনোয়ার স্যারকে, আনোয়ারুল কবির স্যার, দুজনে আনোয়ার। তো আজকে আমরা আসলে সবাই একত্রিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 25-এর যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তোমাদের জন্য আজকে আমাদের 2025 সালের শিক্ষার্থী বন্ধুদের জন্য গোল্ডেন ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো এই প্রোগ্রামে যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই প্রোগ্রামে আমি জানি আমরা হচ্ছে পড়ালেখা পেজে নিচ্ছি। সো যারা ভর্তি হয়েছে এবং ভর্তির বাইরে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। আমি শুরুতে সবাইকে একটু রিকোয়েস্ট করবো, তোমরা একটু আজকের লাইভ সেশনটা তোমাদের যারা 25-এর শিক্ষার্থী বন্ধুরা আছে তাদেরকে একটু শেয়ার করে দাও। এবং আজকে কিন্তু 7টায়, অর্থাৎ এই প্রোগ্রামে আমরা 10 মিনিট কথা বলবো। এরপরে তোমাদের রিমন স্যার হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস নেবেন। এরপর হচ্ছে বাংলা স্যার হচ্ছে তোমাদের আনোয়ারুল কবির স্যার, খুব সবার জনপ্রিয় টিচার। তো উনি হচ্ছে 8টা থেকে তোমাদের বাংলা ক্লাস নেবেন। সো এই ধারাবাহিকতা আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের গোল্ডেন ব্যাচের ওরিয়েন্টেশন, অর্থাৎ গোল্ডেন ব্যাচের ক্লাস শুরু করতে যাচ্ছি। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে যারা আমাদের সাথে এই ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো, আর যারা এখনো ভর্তি হয়নি তোমরা ক্লাস করো। আমরা 5 দিন ক্লাস চালাবো এই পেজে ফ্রিতেই, যাতে তোমরা বুঝতে পারো আমাদের টিচাররা কিভাবে পড়াচ্ছে, কেমনে পড়াচ্ছে, এবং তোমাদের যদি ভালো লাগে তখন তোমরা অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যাবা। সো কোর্সটা সম্পর্কে আমি একটু কথা বলতে চাইবো। আমাদের রুটিনটা যদি একটু দেখাই, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হিউম্যানিটিস এবং হচ্ছে বিজনেস স্টাডিজ, অর্থাৎ ব্যবসা শিক্ষার মানবিকের দুইটা গ্রুপেরই অল সাবজেক্টের একটা কোর্স। যে কোর্সে আমরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুইটা পেপারে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এক্সাম নিব এবং ফাইনাল মডেল টেস্ট নিব। তো আশা করছি এই কোর্সটা করার পর তোমাদের আর কোনো ভয় থাকবে না, তোমাদের এইচএসসি প্রিপারেশনটা এই 1499 টাকায় হয়ে যাবে। অর্থাৎ তুমি চিন্তা করে দেখো, 1499 টাকা দিয়ে তুমি ফুল কোর্সটা পেয়ে যাচ্ছ, বাংলা, ইংরেজি, আইসিটি সহ, ইকোনমিক্স সহ তোমার মানবিকের সবগুলো সাবজেক্ট, বিশেষ করে যেগুলো তোমাদের সবচেয়ে বেশি কমন সাবজেক্ট, পরিণীতি, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ভূগোল, তারপর হচ্ছে লজিক, সেই বিষয়গুলো আমরা পড়াবো। এছাড়া রয়েছে ব্যবসা শিক্ষার জন্য ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিনান্স, এই বিষয়গুলো রয়েছে। সো এছাড়া আমি তোমাদেরকে একটু দেখাবো যে আমাদের এই কোর্সের রুটিনটা কি। রুটিন দেখানোর আগে তোমাদেরকে আমি একটা প্রমিস করাবো, সেটা হচ্ছে তোমরা যারা কোর্সে ভর্তি হয়ে আছো, আমি তোমাদের সবার কাছে অলরেডি আমাদের সাথে প্রায় 120 প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে এই কোর্সে। তো আমরা আশা করছি তোমরা আরো বেশি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানাবা এই কোর্স সম্পর্কে। তোমরা কয়েকটা ক্লাস করো, তোমরা এমনিতে জানাবা, আমি জানি সেটা, কারণ আমাদের পড়ালেখার যে সার্ভিস, সেই সার্ভিসটা তো অন্য কোনো প্ল্যাটফর্মের সার্ভিসের আকাশ আর জমিনের পার্থক্য, ঠিক আছে? সো তোমরা এইখানে দেখতে পাচ্ছ আমাদের একটা রুটিন আছে। এই রুটিন অনুযায়ী তোমাদের 6টা এবং 7টায় ক্লাস হবে। পড়ালেখাতে মানে পেজে যে ক্লাসগুলো হবে ফ্রিতে 5 দিন, সেগুলো 7টায় 8টায় হবে। কিন্তু যখনই তোমাদের পেইড বেসে ক্লাস শুরু হবে সেটা হবে 6টা এবং 7টায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে
এই ব্যাচে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সবাই লাইভে করে ফেলবা, কারণ লাইভ না করলে প্রতিদিন এতগুলো ক্লাস যদি জমে যায় এক সপ্তাহে, তুমি দেখবে যে এক সপ্তাহে ক্লাস করতে করতে তুমি রেকর্ড ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে যাবে আর ক্লাস করতে ইচ্ছে করবে না। তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত তোমরা ফ্রি টাইম রাখবা এবং সেই সময় তোমরা অবশ্যই লাইভে ক্লাসগুলো করে ফেলবা। সো এছাড়া আমাদের এই কোর্সের বিশেষ কিছু আমি তোমাদেরকে বৈশিষ্ট্য বলে দিচ্ছি, যেমন এই কোর্সে কি কি থাকছে, যেমন 150টা প্লাস লাইভ, এটা 150টা বলছি, এখানে আমরা প্রায় 200 প্লাস আমরা ক্লাস কিন্তু নিয়ে থাকি প্রতি বছর গোল্ডেন ব্যাচে। এছাড়া 100 প্লাস পরীক্ষা হবে, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেব আমরা। এরপর লেকচার শিট দেওয়া হবে প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমাদেরকে। এরপর প্রতিদিন 2টি করে ক্লাস থাকবে, অর্থাৎ সপ্তাহে 7 দিনে 7 দিন 2টা করে ক্লাস থাকবে। এবং এই কোর্সে যারা এখনো ভর্তি হও না, যা চিন্তা করছো স্যার আমরা ভর্তি হব, তারা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে নাম্বার দেওয়া আছে যে 1746561163, এই নাম্বারে তোমরা হচ্ছে সরাসরি কল দিবা, অথবা আমাদের পেজে, এই পেজে তোমরা মেসেজ করে এই কোর্সে ভর্তি হতে পারো। আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, আমাদের সাথে শুরু করে ফেলো, কারণ ক্লাস যদি জমে যায় তাহলে কিন্তু দেখা যাবে তোমার হচ্ছে কি হবে না যে ক্লাসগুলো আর পরে দিয়ে করে মজা পাবে না, রেকর্ড ক্লাস করতে অনেক বেশি বোর লাগবে। সো এই কোর্সে মাত্র 1499 টাকা, মাত্র 1499 টাকা। সো আনোয়ার ভাই এদিকে আসেন, 1499 টাকায় চিন্তা করেন যে অল সাবজেক্টের তারা পুরো একটা প্রিপারেশন পাচ্ছে, অথচ আমরা একটা সাবজেক্ট যদি অফলাইনে পড়তে চাই আমাদের 4 থেকে 5,000 8,000 পর্যন্ত আমাদের কোর্স ফি দিতে হয়। তাহলে এটা আসলে ওরা আসলে কতটুকু বেনিফিটেড হবে এই 1499 টাকা কোর্স করে, আপনি যদি আমাকে বলেন যে অফলাইনের সাথে অনলাইনে কম্পেয়ার করে যদি বলেন আসলে তারা আসলে কতটুকু পাবে? প্রথমত এখানে অনলাইনে যে সুবিধাটা দেখে, অফলাইনে এখন তো বর্তমানে এমনিতে গরমকাল, তার উপর হচ্ছে অফলাইনে ক্লাস করা আমাদের জন্য এমনিতে কষ্টসাধ্য হয়ে যায়, সময় বহুল হয়ে যায়, সময় অনেকটাই নষ্ট হয়ে যায়। এছাড়াও সেখানে কোনো কারণে অসুস্থতার কারণে বা এনিহাও যদি কোনো একটা ক্লাস মিস হয়ে যায়, ওই ক্লাসটা কিন্তু আমরা আর করার সুযোগ থাকে না। অনলাইনে সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে সেই ক্লাসটা এখানে করার সুযোগ থাকে। এছাড়াও আরেকটা বিষয়, যদি কোনো কারণে কোনো ক্লাস মিস হয়ে যায় অনলাইনের মধ্যে অথবা কোনো প্রবলেমও হয়, আমাদের স্যাররা কিন্তু আমাদের স্যারদের সাথে পার্সোনালি কমিউনিকেট করার একটা সুযোগ থাকে, প্রবলেমগুলো সলভ করার একটা সুযোগ থাকে, পাশাপাশি অফিসিয়ালদের সাথে কথা বলেও কিন্তু সমস্যাগুলো সমাধান করার একটা সুযোগ থাকে। আর এবার আমাদের গোল্ডেন ব্যাচে বিশেষত যেটা যুক্ত হচ্ছে সেটা হলো লেকচার শিট, যেটা আমরা আগে যেটা করতাম সেটা হলো ক্লাস নোটগুলো আমরা দিয়ে দিতাম, কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের উপরে একেবারে লেকচার শিট আকারে আমরা ওটা দিয়ে দিব, যেখানে এমসিকিউ সিকিউ গুলো দেওয়া থাকবে। অর্থাৎ তুমি ঘরে বসেই অনলাইনে বসেই তুমি অফলাইনের ফিলটা পাবা, আবার মাত্র 1499 টাকা। 1499 টাকা তো বর্তমানে বাচ্চা কাচ্চারা আমার মনে হয় যে মোবাইলের ব্যাকপ্যাড লাগাতে খরচ করে ফেলে। তো এখন সেই টাকা দিয়ে তারা এত বড় একটা প্রস্তুতির সুযোগ পাচ্ছে, অবশ্যই এটা মানে অমূল্য একটা সম্পদ বলা যায়, এবং এই অমূল্য সম্পদটাকে মূল্যায়ন করার সবচেয়ে ভালো সময় হচ্ছে এটা, কারণ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তো এটা, তাই না? ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের কাছে কিন্তু তেমন একটা টাকা পয়সা থাকে না, থাকলেও তারা বান্ধবীদের পিছনে আবার বন্ধুর পিছনে খরচ করে ফেলে। বাট এবার কিন্তু ঈদ ছিল, রাইট? তোমাদের অনেকগুলো ঈদের টাকা জমে গেছে, তো এই ভালো টাকাগুলো সালামির টাকা, ওকে? ভালো টাকা ভালো কাজে খরচ করো, সুদূর বুদুর কাজে খরচ করে না আল্লাহর ওয়াস্তে। অতএব অনেক কারিতে মা বাবা থেকে টাকা নিয়েছো, হ্যাঁ, অনেক স্যারকে টাকা দিবার কথা বলো, টাকা নিয়েছো, এবার নিজের টাকাটা সৎ কাজে ব্যয় করো, পরিশ্রমের কাজে ব্যয় করো, যেটার মধ্য দিয়ে তুমি সফলতা অর্জন করতে পারো। ওকে, আমাদের মাশরাফি জানিয়েছে জি ভাইয়া গোল্ডেন ব্যাচ 2024 স্টুডেন্ট বলে কোর্সে ছিলাম। আচ্ছা, 2024 স্টুডেন্ট ছিল আমাদের মাশরাফি, তো সে তোমাদেরকে বলেছে 25 যারা আছে তোমরা এই কোর্সে নিশ্চিন্তে ভর্তি হতে পারো। আমাদের আসলে অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা গোল্ডেন ব্যাচে ছিল, প্রায় 500 প্লাস গতবারে, এবং আশা করছি আমরা এবার আরো বেশি শিক্ষার্থী আমরা পড়াবো ইনশাআল্লাহ এই গোল্ডেন ব্যাচে। স্যার আপনারা যদি একটু আসেন, যে 2 মিনিট যদি কথা বলতেন, রিমন আবার ক্লাস নিবে, ঠিক আছে? সো রিমনের অ্যাকাউন্টিং ক্লাস আছে, আপনারা 2 মিনিট যদি এই গোল্ডেন ব্যাচ সম্পর্কে একটু স্টুডেন্টদেরকে বলতেন কিভাবে পড়াবেন বা আসলে ভর্তি হওয়া উচিত কিনা সেটা সম্পর্কে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই পড়ালেখা থেকে বছরে 3টা কোর্স আসে। একটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, এরপরে আসে গোল্ডেন ব্যাচ, এরপরে র্যাপিড ব্যাচ। এর মধ্যে অ্যাডভান্স ব্যাচ যেটা, সেখানে আমাদের একটা পেপার কমপ্লিট করা হয়। র্যাপিড ব্যাচ যেটা, এটা মূলত একটা সাজেশনমূলক ক্লাস আমরা বা কোর্স বলতে পারি, যেখানে আমরা ধরে ধরে টপিকগুলা যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেগুলোতে ফোকাস করে পড়ানোর চেষ্টা করি। আর আমাদের পুরো বছরে এটার নামটা যেমন গোল্ডেন, কোর্সটাও কিন্তু অন্যান্যগুলোর তুলনায় গোল্ডেন। অর্থাৎ আমাদের বছরে 3টা কোর্স আসলেও আমাদের সবচেয়ে সেরা যে কোর্সটা, যেখান থেকে তোমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সার্ভিস পাবা, এবং সবচেয়ে বেশি ক্লাস যে কোর্সটাতে নেওয়া হয় সেটা হচ্ছে গোল্ডেন ব্যাচ।
তোমরা আগে যারা স্টুডেন্ট ছিল, ক্লাস করেছে, আমাদের সাথে ছিল, তাদের সাথে দেখে এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে রেগুলার, সেগুলো দেখে নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারো। আর এই কোর্সে ইসলামিক হিস্ট্রি এবং হিস্ট্রির ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকছি তোমাদের সাথে। তোমাদেরকে কোন কোন সালগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তো সবাই ভালো থাকো। তোমাদের পরবর্তী স্যার কথা বলবে, তোমরা তার কথা মনোযোগ দিয়ে শোনো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি বাহাদুর আলম ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। পড়ালেখা পেয়েছি ইতিমধ্যে। আমাদের অ্যাডভান্স ব্যাচে যারা ছিল তারা আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছে, ক্লাসগুলো উপভোগ করেছো। সো আমরা তোমাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি, বাংলাদেশের যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে তাদের সাথে যদি কম্পেয়ার করো, আমরা আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো পজিশনে থাকবো এবং ভালো সেবা দিয়ে থাকি। সো আমি যেটা বলবো, এই যে গোল্ডেন ব্যাচে আমাদের যেহেতু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কম্বিনেশন হবে, বিশেষ করে ইংলিশের ব্যাপার আমি যদি বলি, এখানে তোমরা ইংলিশে যারা বেসিক একটু দুর্বল, আমরা খুব চেষ্টা করছি আমাদের দুভাবে ক্লাসগুলোকে তোমাদেরকে প্রোভাইড করার জন্য। একটা হচ্ছে আমরা সিলেবাস ভিত্তিক যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের পেড কোর্স যে ব্যাচে যারা ভর্তি হবে তাদের ক্লাসগুলো দিব। পাশাপাশি বেসিক গ্রামারে যাদের প্রবলেম রয়েছে তাদের যে বেসিক গ্রামারের কোর্সগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি এবং লাইভ সেশনের মাধ্যমে তোমাদের বেসিকগুলো কভার করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং করব ইনশাল্লাহ। সো হোপফুলি আমরা এটা অবশ্যই বলতে পারি যে গোল্ডেন ব্যাচে যারা ভর্তি হচ্ছ তারা অবশ্যই একটা গোল্ডেন বয় অথবা গোল্ডেন গার্ল বা গোল্ডেন স্টুডেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদেরকে একেবারে খুব বেশি ভালো একটা প্রিপারেশন করে দেওয়ার জন্য আমরা আমাদের টিচার প্যানেল অঙ্গীকারাবদ্ধ। সো একেবারে চিন্তা না করে যারা অ্যাডভান্স ব্যাচে আসো তারা গোল্ডেন ব্যাচে ভর্তি হয়ে যাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, ইনফর্ম করে দাও, তারাও যাতে খুব আর্লি ভর্তি হয়ে যেতে পারে। কারণ এখানে একদিন আগেও যদি তুমি ভর্তি হও, যদিও পরবর্তীতে ক্লাসগুলো করার সুযোগ থাকে, রেকর্ড ক্লাসগুলো থাকে, তারপর আমরা মনে করি শুরু থেকে ক্লাসগুলো লাইভে উপভোগ করতে পারলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো করে ধরতে পারবা। সো আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে ইনশাল্লাহ সবার সাথে আমাদের সেই গোল্ডেন ব্যাচে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাহাদুর স্যারকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ অনেকগুলো কথা শুনেছি। সো আমরা অনেক কিছু শুনেছি আমাদের গোল্ডেন ব্যাচ সম্পর্কে। সো আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমি আপনাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর মোহাম্মদ রিমন। আজকে আমাদের এই ক্লাসে আমরা আমাদের অ্যাকাউন্টিং নিয়ে কিছু বেসিক জিনিস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা আমাদের সিলেবাস দেখব, এরপর আমরা অ্যাকাউন্টিং কিভাবে শেষ করব, প্রত্যেকটা প্ল্যান আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ। সো আমরা যারা ক্লাসটা দেখছি, আমরা বলুন তো আমরা এখানে কমার্সের কারা কারা আছে একটু কাইন্ডলি আমাকে জানাবেন। যারা বিজনেস স্টাডিজ গ্রুপে আছি একটু কাইন্ডলি সবাই বলেন তো কারা কারা আছেন বিজনেস স্টাডিজ গ্রুপে, কারা কারা আছি যারা আমরা ক্লাসটা দেখছি। আমি তাদেরকে নিয়ে একটু কথা বলবো, যেহেতু আজকে আপনাদের ফার্স্ট ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাসটা অ্যাকাউন্টিং। সো আমি আপনাদেরকে আজকের এই ক্লাসে কীভাবে অ্যাকাউন্টিংয়ে ভালো করা যায়, তারপর অ্যাকাউন্টিং আমাদের প্ল্যানিংটা কীরকম হবে, পড়ানোর প্ল্যানিংটা কীভাবে হবে, আমাদের সিলেবাসটা কীভাবে কন্ডাক্ট করা হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সো যারা যারা কমার্সে আছেন বা আচ্ছা মা ওয়া বলছে আমি আছি, তারপর আশরাফ হাওয়াইদার বলছে আমি আছি। ওকে ওকে, তারপর কমার্সের মার্কেটিং ক্লাস হলে ভালো হবে অবশ্যই। শারমিন আক্তার অবশ্যই কমার্সের প্রত্যেকটা যেখানে আছেন, যেমন আপনাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট প্রত্যেকটা ক্লাস হবে ইনশাল্লাহ। আর যারা যারা ক্লাসটা এতক্ষণ দেখেছেন প্রত্যেকে আমাদের আজকে একদম লাইভের শেষ পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন, কারণ আমি অ্যাকাউন্টিংয়ের আজকে একদম জিরো থেকে অ্যাকাউন্টিং বেসিক থেকে স্টার্ট করব এবং সিলেবাসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আচ্ছা অনেকে দেখতে পাচ্ছি আমি কমার্সের, আচ্ছা আমি বিজনেস স্টাডিজ গ্রুপে, ভেরি গুড মাশাআল্লাহ, আমরা অনেককেই দেখতে পাচ্ছি। সো আমরা প্রথম যেহেতু আমরা গোল্ডেন ব্যাচে ভর্তি হতে চাচ্ছি অথবা আমাদের পড়াশোনা শুরু করতে যাচ্ছি, আমরা যারা এইচএসসি 25 আছি, অনেকে আমাদের কাছ থেকে মোটামুটি বলা যায় 6-7 মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এমনও অনেকে আছেন যারা সায়েন্সে ছিলেন, ব্যাকগ্রাউন্ড এসএসসিতে, এখন কমার্সে আছে। আচ্ছা আমাকে একটু কাইন্ডলি জানান তো যারা যারা এখানে আছেন কে কে সায়েন্স ছিলেন, এখন কমার্সে আসছেন বা আর্টসে আসছেন, কমার্সে আসছেন এমন কারা কারা আছেন একটু কাইন্ডলি জানান তো। কমার্সে আসছেন নতুন কারা কারা, মানে আমাদের সায়েন্স ছিল এখন সে কমার্স বা বিজনেস স্টাডিজ গ্রুপে আছে, এমন কারা কারা আছেন। সো যারা আমরা নতুন সায়েন্স থেকে কমার্সে আসছি, আমাদের বেসিক অনেক বেশি উইক, আবার অনেকে আছে কমার্সে ছিলাম বাট আমাদের বেসিক অনেক উইক, যার কারণে আমরা মোটামুটি কলেজের পরীক্ষাগুলো ফ্রেন্ডদের সাথে দেখে অথবা ফাঁকি দিয়ে কোনো না কোনোভাবে পার হয়ে গেছি। কিন্তু ভাই এই ফাঁকি দেওয়াটা আর কতদিন থাকবে, বেশি দিন তো ফাঁকি দিয়ে যাওয়া যাবে না, তাই না? সো আমাদের প্রত্যেকের বেসিক থেকে শুরু করা প্রয়োজন, কারণ হয়তো বা অনেকে মনে করছেন আমাদের দ্বারা পসিবল না, কারণ আমরা
অনেকদিন চলে গেছে আমাদের কাছ থেকে, সামনে তো আমাদের হচ্ছে ফাইনাল এক্সাম। সো ইনশাল্লাহ সবার কথা মাথায় রেখে আমাদের পুরো কোর্সটা হচ্ছে, আচ্ছা সায়েন্সে ছিলাম, ওকে সিয়াম চৌধুরী বলছে সায়েন্সে ছিলাম, তারপর আশরাফ হায়দার বলছে আমি ভাই, তার মানে দেখেন আমি কিন্তু সবগুলো মানে বলতে চাচ্ছি যে যারা যারা সায়েন্সে ছিলেন, সায়েন্স থেকে এখন কমার্সে আসছেন, যারা যারা হচ্ছে কমার্স থেকে যে কমার্সে আগে ছিলেন এখনো কমার্সে আছেন, বাট বেসিক খুবই দুর্বল, ক্লাস 10টা কোনোভাবে হচ্ছে পাস করে এসেছি। সো মনে রাখবেন ইন্টার রেজাল্টটা আমাদের কাছে অনেক বড় ফ্যাক্ট। যেহেতু আপনি হচ্ছে বিজনেস স্টাডিজ গ্রুপে, সো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট বা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং নিয়ে আপনাদের অবশ্যই চিন্তা করা প্রয়োজন। সো আমরা যারা যারা আছি আমরা একটু দেখে নিই, আমরা সবাই আমাদের সিলেবাসটা ইতিমধ্যে আমরা জানি। আমরা যদি প্রথম পত্র নিয়ে যদি কথা বলি, যেমন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে যদি আমরা একটু কথা বলি, একটু সবাই দেখেন ঠান্ডা মাথায় একটু দেখার চেষ্টা করেন। প্রথম হচ্ছে কি আছে ভাইয়া, আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট, কেমন, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট। এরপর আমাদের কি আছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার। সো এমনও অনেক আল্লাহর বান্দা আছে যারা হচ্ছে এখনো তাদের সিলেবাসটা জানে না। আমরা আজকে ট্রাই করবো সিলেবাসটা আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? মনে রাখবেন আমাদের সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসেন। আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি। এতক্ষণ আমরা আমাদের কোর্স নিয়ে কথা বলেছিলাম, এখন আমরা ডিরেক্ট কিন্তু পড়াশোনায় চলে গেছি। সো আমরা যারা ক্লাসটা দেখছি অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ট্রাই করবো গোল্ডেন ব্যাচে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টিং একদম নিরবিচ্ছিন্নভাবে আপনাদেরকে হচ্ছে পড়ানোর জন্য। জাস্ট আপনাদের সিনসিয়ারিটি প্রয়োজন, আমার জাস্ট আপনাদের থেকে সিনসিয়ারিটি প্রয়োজন হবে। ওকে, সো ওকে, সাফায়াত বিন রাফি বলছে স্যার আমি কমার্সে ছিলাম আর আছি, বাট আমি টোটালি কমার্সের সাবজেক্টগুলোতে ডাউন, তাই আমি টোটালি সব কিছু পারফেক্টলি শিখতে আসছি। মাশাআল্লাহ, ভেরি গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পড়তে আসছেন। এরকম কয়জনে পারে? সো সবাই, এই যে সাফায়াত রাফিকে অসংখ্য ধন্যবাদ। এরকম অনেকে আছে যারা হচ্ছে মোটামুটি ফাঁকি দিয়ে এসেছে, কিন্তু সে এখন বুঝতেছে ব্যাপারটা, ম্যাথগুলো যখন সলভ করতে যায় বেসিক ভালো থাকলে হয় না। ওকে, সো দেখেন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আপনার কি আছে দেখেন, আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে, তারপর চ্যাপ্টার 3 আছে, তারপর চ্যাপ্টার এখানে হচ্ছে 7 আছে, চ্যাপ্টার 8 আছে এবং চ্যাপ্টার 9 আছে। ক্লিয়ার? এবার দেখেন আমরা যদি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে যদি দেখি কি কি আছে দেখেন তো, আমাদের অ্যাকাউন্টিং পেপারে কি কি আছে দেখেন তো। অ্যাকাউন্টিং সেকেন্ডে কি কি আছে বলুন তো। আমাদের চ্যাপ্টার হচ্ছে 2 আছে, তারপর চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 2 নাই, আমাদের চ্যাপ্টার মেবি হচ্ছে চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার হচ্ছে 3 নাই, চ্যাপ্টার 4 আছে, চ্যাপ্টার 5 আছে, চ্যাপ্টার 6 আছে, চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 8 আছে। তাহলে কয়টা আছে টোটাল? 1 2 3 4 5 6, ঠিক আছে? এখানে আছে 6টা আর এখানে আছে কয়টা? 6টা। তাহলে কয়টা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে টোটাল দেখেন তো। ওকে স্যার 4 আছে, ওকে স্যার 4 আছে, ওকে গুড 4 আছে, বুঝছি। ওকে, এবার দেখেন তো এখানের মধ্যে হচ্ছে 3 আছে, আচ্ছা এখানের মধ্যে আরেকটা মেবি আছে না, চ্যাপ্টার 4 রেও মিল আছে, চ্যাপ্টার 4, ওকে 7টা আছে। কি পড়াচ্ছেন স্যার? ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4, গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। অনেকে হচ্ছে আমাদের চ্যাপ্টারগুলো নিয়ে মাশাআল্লাহ জানে। ওকে, এরপরে সেকেন্ড পেপারে কি আছে দেখেন তো। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, ঠিক আছে? ওকে, আচ্ছা বলেন তো এখানের মধ্যে আমার কোথাও ভুল আছে কিনা, আমাদের সিলেবাসের মধ্যে কোথাও ভুল আছে কিনা, আমি যে সিলেবাসটা আপনাকে প্রোভাইড করছি। এখন দেখেন স্যার, মনে রাখবেন এই যে চ্যাপ্টার 2, আমি একটু সবাইকে একটু হাইলাইট করার ট্রাই করি। চ্যাপ্টার 9 ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9 এবং হচ্ছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5 আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সানজিদা আফরিন বলছে মাত্র আসলাম, সমস্যা নেই স্যার, আমরা হচ্ছে এখনো ডিসকাস করছি আমাদের সিলেবাস নিয়ে, আমরা গোল্ডেন বেস নিয়ে কথা বলছিলাম। মনে রাখবেন চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 5 আমরা আমাদের যে ভীতি করে একটা ব্যাপার আছে আর্থিক বিবরণী নিয়ে, আমরা আয় বিবরণী মিলাতে পারি কিন্তু আর্থিক অবস্থা বিবরণীটা মিলাতে পারি না। এল প্লাস ওই হয় যেমন তেমন, এল প্লাস ওই আর এর সঙ্গে মিলাতে পারি না, অথবা এল প্লাস ওই একদিক ঠিক থাকলেও অন্য দিকটা ছুটে যায়। সো এটা নিয়ে সবার মোটামুটি ভীতি কাজ করে। আমরা এই যে চ্যাপ্টার 9 যেটা হচ্ছে আর্থিক বিবরণী, এটা হচ্ছে ফার্স্ট পেপার আর্থিক বিবরণী আর এটা সেকেন্ড পেপার আর্থিক বিবরণী। সো এই যে ভীতিগুলো, এখান থেকে কিন্তু মনে রাখবেন ভীতিটা স্বাভাবিক, কারণ বেশিরভাগ স্টুডেন্টের ম্যাথ মিলে না, ইভেন অনেকগুলো টিচারের ম্যাথ মিলে না। সো আমাদের উচিত হচ্ছে এই দুইটা চ্যাপ্টার হচ্ছে ভালো করে পড়াশোনা করা, বেসিক একদম স্ট্রং লাগবে এই চ্যাপ্টার দুটো শেষ করতে হলে। আর এখান থেকে মাস্ট পরীক্ষায়
এখান থেকে 2টা আপনাকে দিতে হবে, আবার চ্যাপ্টার এই যে 5 এখান থেকে মাস্ট আপনাকে পরীক্ষা 2টা দিতে হবে। সো আর বুঝতে পারছেন আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, 2টা মাস্ট লাগবে। ওকে স্যার আমি আর্টস স্টুডেন্ট, ভেরি গুড। ওকে মাস আর্টস স্টুডেন্ট ক্লাস করছে, আমাদের অ্যাকাউন্টিং শিডিউল দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ ভাই। তাহলে স্যার দেখতে পাচ্ছি আমরা আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে যে সিলেবাসটা আছে, চ্যাপ্টার 9 থেকে মাস্ট আমাদের 2টা লাগবে, চ্যাপ্টার 5 থেকে আমাদের মাস্ট 2টা লাগবে। সো আমরা বুঝতে পারছি আমাদের কাছে হচ্ছে এই 2টাতে ভালো করে আমাদের নলেজ একদম সাফিসিয়েন্ট থাকতে হবে, নাহলে আমরা ম্যাথটা মিলাতে পারবো না। তো মনে রাখবেন এই যে এখানে প্রথম দিকে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1, এখন একটা গুরুত্বপূর্ণ এখানে যারা যারা ক্লাসটা করছে আমাকে কাইন্ডলি সবাই জানান তো, আপনাদের অনেকে হচ্ছে অনেক ক্লাসে অনেকগুলো হচ্ছে আমাদের অনেকগুলো কলেজে হচ্ছে কম্বাইন্ড সিলেবাস, অর্থাৎ আপনাদের যে হচ্ছে ফাইনাল এক্সামটা হবে সেখানে হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে কম্বাইন্ড হচ্ছে প্রশ্ন হবে। আমাকে কাইন্ডলি সবাই জানান তো যারা যারা আছেন এরকম কারা কারা আছেন যাদের কম্বাইন্ড সিলেবাস যেখান থেকে কম্বাইন্ডলি প্রশ্ন হবে, আমাকে একটু জানান তো সবাই। কারণ আমরা যখন আমাদের কোর্স প্ল্যানটা সাজাবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে, সবার কাছে চিন্তা রাখতে হবে, আমাদের বেসিক থেকে শুরু করবো ঠিক আছে, বাট আমাদের কলেজের যে এক্সামগুলো আছে এখানে অবশ্যই একটা মিনিমাম একটা নাম্বার তো আমাকে স্কোর করে আসতে হবে, তাই না? সো আমাকে একটু সবাই জানান তো কারা কারা আছে, মানে এমন কারা কারা আছে যারা হচ্ছে মানে আমাদের সিলেবাসটা হচ্ছে মেইনলি কম্বাইন্ড সিলেবাস হবে, অর্থাৎ ফার্স্ট পেপার থেকে আসবে সেকেন্ড পেপার থেকে আসবে, একটু কাইন্ডলি জানান তো সবাই। ওকে স্যার শর্ট সিলেবাসে আঙ্গিক তো পড়া হবে, বাট আমাদের যাতে ফুল বইগুলো যেন কমপ্লিট হতে পারে ওই হিসেবে যেন পরের কোর্স পড়া হয় প্লিজ ইনশাআল্লাহ। আমাদের আছে স্যার কম্বাইন্ড, ভেরি গুড। ওকে এটা কি বলছে জুনায়েদ সিদ্দিক আইএস বলছে, ভেরি গুড। ওকে ওকে তারপর হচ্ছে আর কে বলছে, তারপর এটা কি বলছে ফাইনাল এক্সামে শুধু ফার্স্ট পেপার থেকে আসবে মাওয়া বলছে, তারপর হচ্ছে এখানের মধ্যে মোহাম্মদ আলী পারভেজ বলছে আমাদের আছে। ওকে ভেরি গুড, অনেকেই দেখতে পাচ্ছি বেশি। আচ্ছা মুনতাহা আলম বলছে আমাদের আছে। ওকে এখানে তাহলে হচ্ছে অনেকে দেখতে পাচ্ছি আমাদের কম্বাইন। ওকে আমরা অনেকে দেখতে পাচ্ছি হচ্ছে অনেকেরই আছে, কেমন? সো কোনো সমস্যা নেই, যাদের আছে আমরা সবকিছু মাথায় রেখে আমাদের ক্লোজটা সাজাবো, কারণ আমাদের ইনফরমেশনটা আমাদের মাথায় রাখা প্রয়োজন কার কার আছে। সো ঠিক আছে আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের সিলেবাস, যেহেতু আমরা বলেছি আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব, আর আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস আমাদের জানা প্রয়োজন, আমরা হচ্ছে কিভাবে আসলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, ক্লিয়ার? ওকে সো আমি এখন একটা টপিক নিয়ে শুরু করব, সেটা হচ্ছে একদম বেসিক থেকে। আমি আজকে আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন ছুড়ে দিব, হ্যাঁ এমন কিছু কোয়েশ্চেন আমি দেখবো আপনাদের কার কার বেসিক কেমন আছে। সো যারা যারা এখন ক্লাসটা আছেন প্রত্যেকে অবশ্যই খাতা কলম নিয়ে বসেন। আচ্ছা আমাকে বলেন তো সবাই খাতা কলম নিয়ে বসছেন কিনা? প্রত্যেকে খাতা কলম নিয়ে এখন বসতে হবে, কারণ আমি আপনাদেরকে এমন কিছু প্রশ্ন দিব যেগুলো হচ্ছে আপনারা নাও পারতে পারেন। আজকে আমরা হিসাব অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, কেমন অ্যাকাউন্টিং ফার্স্ট একদম বেসিক থেকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 থেকে স্টার্ট করব ইনশাআল্লাহ, একদম বেসিক থেকে, ক্লিয়ার? বেসিক থেকে স্টার্ট করব। হ্যাঁ স্যার আর্টসের সাবজেক্ট কোন সময়? স্যার আর্টসের সাবজেক্ট হচ্ছে আমাদের বাংলা, যেহেতু সবার কমন বাংলা হচ্ছে একটু পরে আমাদের একটা থেকে ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে আমাদের নাই, ওকে হ্যাঁ বুঝছি। ওকে স্যার খেয়াল করুন তো, একটু ভালো করে খেয়াল করুন তো। আমরা এখানে যদি একটু দেখি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার চ্যাপ্টার 1, হ্যাঁ এখানে হচ্ছে এটাকে বলা হয় কি হিসাব বিজ্ঞান পরিচিতি। স্যার আমরা সকলেই জানি হচ্ছে এই বিষয়টা আমরা ছোট থেকে ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি, একদম বেসিক থেকে যদি ধরতে যাই, বাট আমাদের কয়েকটা বিষয় নিয়ে আমাদের একটু মাথা ব্যথা অথবা আমাদের প্রবলেম আছে। সেটা হচ্ছে আমাকে একটু কাইন্ডলি বলুন তো হিসাবের শ্রেণী কয়টা? স্যার বলুন তো হিসাবের শ্রেণী কয়টা? হিসাবের শ্রেণী। আচ্ছা এখানে যদি আমরা একটু দেখি লেনদেন কাকে বলে, যদি একটু বলি আমি বলুন তো লেনদেন কাকে বলে? আমরা জানি আমাদের লাইফে অনেকগুলো ঘটনা হয়, একটু যদি বেসিক থেকে অ্যাকাউন্টিংটা দেখি অনেকগুলো ঘটনা হয়, ঘটনা থেকে কিছু সৃষ্টি হয়ে বলুন তো। কিছু ঘটনা হচ্ছে আর্থিক ঘটনা, কিছু ঘটনা হচ্ছে কি আর্থিক ঘটনা একদম বেসিক থেকে আর্থিক ঘটনা, আর কিছু ঘটনা হচ্ছে কি অনার্থিক ঘটনা, কেমন? অনার্থিক ঘটনা। এখন দেখেন এই যে আর্থিক ঘটনা, এই আর্থিক ঘটনাগুলো যখন হচ্ছে এগুলো আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তিগত, কেমন? একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে কি ব্যবসায়ী, কেমন? ব্যবসায়ী। এখন এই যে ব্যবসায়িক যে ঘটনাগুলো বেসিকলি এগুলাকে বলা হয় লেনদেন, ক্লিয়ার স্যার? আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার? ওকে স্যার দেখেন তো একটু ঠান্ডা মাথায়,
আমাদের লাইফে অনেকগুলো ঘটনা ঘটে, ঘটনার মধ্যে কিছু হচ্ছে আর্থিক ঘটনা, কিছু হচ্ছে অনার্থিক ঘটনা। আবার এই যে আর্থিক ঘটনা এগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে কি ব্যক্তিগত আর একটা হচ্ছে ব্যবসায়িক। ব্যবসায়িক ঘটনা হচ্ছে কি লেনদেন। এখন স্যার আমরা জানি, বলুন তো হিসাবের শ্রেণী 5টার সময়, আচ্ছা আমাকে একটু কাইন্ডলি বলুন তো লেনদেন কাকে প্রভাবিত করে? লেনদেন কাকে প্রভাবিত করে একটু বলুন তো, লেনদেন কাকে প্রভাবিত করে? লেনদেন কাকে প্রভাবিত করে বলুন তো একটু কাইন্ডলি, যারা যারা আছেন। লেনদেন কাকে প্রভাবিত করে? আমরা সকলে জানি লেনদেন হচ্ছে হিসাব সমীকরণকে প্রভাবিত করে। কাকে করে? হিসাব সমীকরণকে প্রভাবিত করে। সমীকরণকে প্রভাবিত করে। ক্লিয়ার? ওকে, এখন স্যার বলুন তো সমীকরণ কোনটা? আমাকে একটু যারা যারা আছেন একটু জানান তো হিসাব সমীকরণ কোনটা? আমাদের মনে রাখবেন ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের জন্য আচ্ছা হিসাব সমীকরণকে। ভেরি গুড, ফারহানা ইসলাম জুমা বলছে হিসাব সমীকরণ। এখন আমাকে একটু যারা যারা আছেন একটু বলুন তো, মনে রাখবেন ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়টা হিসাব সমীকরণটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের মনে রাখবেন হিসাব সমীকরণটা শুধুমাত্র প্রথম অধ্যায় না, দ্বিতীয় অধ্যায়, সবগুলো অধ্যায় হিসাব সমীকরণটা ইম্পর্টেন্ট। হিসাব প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে, আর এই হিসাব সমীকরণটা প্রত্যেকটা চ্যাপ্টার জন্য ইম্পর্টেন্ট। ওকে, শিলা চৌধুরী বলছে হচ্ছে A = L + E। গুড, ভেরি গুড। এটাকে আমরা ই বলতে পারি, আবার L + OE বলতে পারি। ক্লিয়ার স্যার? একটু আমরা আজকে দেখবো এই যে OE-টার এক্স্যাক্টলি ফাংশনটা আসলে কি। আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই। দেখেন আমরা যদি এখানে এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ। ক্লিয়ার? A = L + OE। আচ্ছা, এর আগে একটু করে বলে রাখি হিসাব কত প্রকার বলুন তো স্যার? হিসাবের শ্রেণী কয়টা? 5টা। কি কি বলুন তো? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। কি কি স্যার বলুন তো? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ আর ব্যয়, এটাকে আমি এভাবে সবাইকে মনে রাখতে বলি, সেটা হচ্ছে সব ইকুয়াল আদম। আমরা আদম, আমাদের আদি পুরুষের নাম কি? যারা মুসলিম আছে আমাদের আদি পুরুষের নাম হচ্ছে কি? আমাদের যে মানে প্রথম পিতা, আমাদের আদি পিতা উনি হচ্ছে কি হযরত আদম আলাইহিস সালাম, তাই না? ওনার কাছ থেকে আমরা সবাই আসছি, তার মানে কি আমরা সমান আদম। কেমন? এখানে এই যে আদম সব আছে, সবের সম্পদ হচ্ছে কি বলুন তো? এই যে সম্পদ, এই সম্পদ হচ্ছে সমানি হচ্ছে সম্পদ, আর ব মানি হচ্ছে ব্যয়। আর এখানের মধ্যে আদম, আ মানি হচ্ছে আয়, দ মানি হচ্ছে দায়, তারপর হচ্ছে মো মানি হচ্ছে মালিকানা সত্ত্ব। ক্লিয়ার স্যার? আ মানি আয়, দ মানি দায়, মো মানি মালিকানা সত্ত্ব। সবাই একটু মাথায় রাখবেন, সবাই একটু ভালো করে মাথায় রাখবেন। কেমন স্যার? তাহলে দেখেন এই যে সম্পদ সব এগুলার স্বাভাবিক জের হচ্ছে ডেবিট। এখন স্যার স্বাভাবিক জের কি, আবার অস্বাভাবিক জের কি? আর আদম এটা স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। মনে রাখবেন। তাহলে স্যার বলুন তো এখন স্বাভাবিক জের বলতে আমরা কি বুঝি? একটু আমাদের জানাটা ইম্পর্টেন্ট না? খেয়াল করেন। অর্থাৎ স্বাভাবিক জের বলতে বুঝাচ্ছি হিসাবে এই যে 5টা শ্রেণী, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই যে 5টা শ্রেণী, এই 5টা শ্রেণী অবশ্যই বৃদ্ধি পায়, আবার অবশ্যই হ্রাস পায়। এখন যে যে কারণে বৃদ্ধি পায় এটাকে বলে হিসাবের স্বাভাবিক জের। যেমন সম্পদ এবং ব্যয়ের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, কারণ সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হয়। ক্লিয়ার স্যার? তাহলে সিমিলারলি সম্পদ আর ব্যয় যদি হ্রাস পায় সেগুলো ক্রেডিট হয়। আমি কি সবাইকে বুঝাতে পারছি স্যার? ওকে, এবার স্যার খেয়াল করেন তো এখানের মধ্যে কি হবে। তারপর আদম, আয়, দায়, মালিকানা সত্ত্ব, অর্থাৎ এগুলো হচ্ছে ক্রেডিট, স্বাভাবিক জের ক্রেডিট। কেন এগুলো স্বাভাবিক জের ক্রেডিট একটু কাইন্ডলি বলুন তো? কারণ আয় যদি বৃদ্ধি পায় সেটা ক্রেডিট হয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় সেগুলো কি হয়? ক্রেডিট হয়। সো এই জন্য এগুলো। তাহলে বলুন তো আমি যখন অনেকগুলো জায়গায় আমি বলবো যে স্যার আমাকে বলেন তো, আমাকে যারা যারা আছেন আশা করছি আমাদের মনে রাখবেন আগামী মেবি 5টা ক্লাস আপনাদের লাইভে হবে। সো আমরা আজকে যে বেসিক যে ক্লাসটা এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো প্রত্যেকদিন ট্রাই করবেন নিজেরা অ্যাটেন্ড করতে এবং হচ্ছে ফ্রেন্ডসদেরকে অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে স্যার? ওকে, এখন কোন ক্লাস হইতাছে রে? আচ্ছা, এটা হচ্ছে স্যার অ্যাকাউন্টিং, নীল আকাশ, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস স্যার। ওকে, তাহলে স্যার দেখেন তো আমরা একটু মাথায় রাখবো যে আমরা যখন আমি বলবো সম্পদের স্বাভাবিক জের কি, তাহলে সম্পদের স্বাভাবিক জের হচ্ছে কি? ডেবিট। যদি বলি দায়ের স্বাভাবিক জের কি, তাহলে দায়ের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। স্যার এটাকে আমরা সবাই মাথায় রাখবো। আমরা কি কথাটা কি স্যার বুঝতে পারছি স্যার? সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, ওকে স্যার, একটু আমরা কি সবাই বুঝতে পারছি স্যার? ওকে, তাহলে স্যার একটু জিনিস মাথায় রাখি, তাহলে এটা আমরা বুঝছি। এবার দেখেন
আমরা হিসাব সমীকরণ সম্পর্কে সবাই জানি, সেটা হচ্ছে কি A ইকুয়াল L প্লাস OE, এটা হচ্ছে মৌলিক সমীকরণ, ঠিক আছে। এখন দেখেন এটাকে যদি আমি একটু করে ভাঙি তাহলে আমরা কিভাবে পাবো খেয়াল করুন তো। এই যে OE কে যদি ভাঙি তাহলে বলুন তো কি কি পাওয়া যায়, C প্লাস R মাইনাস E মাইনাস D। তাহলে স্যার বলুন তো OE এর মধ্যে কোন কয়টা জিনিস আছে স্যার বলুন তো। OE এর মধ্যে কয়টা জিনিস, OE এর মধ্যে 4টা জিনিস আছে। কি কি স্যার বলুন তো, ক্যাপিটাল, রেভিনিউ, তারপর হচ্ছে কি এক্সপেন্স ড্রয়িংস। তাহলে স্যার বলুন তো OE এর মধ্যে কয়টা জিনিস থাকবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদেরকে বিভিন্ন ম্যাথে গরুর গতে করতে বলে আমাদের সিকিউ কোয়েশ্চেনে লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও, ওই জায়গায় আমরা হচ্ছে খুব ভালো করে হচ্ছে আটকে যায়। তো আমাদের প্রত্যেক এই জিনিসগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে স্যার বলুন তো কি কি, এখানে বলুন তো কি কি আসবে, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে স্যার সি মানে তাহলে এটা কি হয়, এটা কিভাবে পাবো, আমরা যখন ওই কে ভাঙবো তখন আমরা কি পাবো, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে কি পাবো, ক্যাপিটাল পাবো, রেভিনিউ পাবো মানে আয় পাবো, তারপর এক্সপেন্স পাবো, এরপর ড্রয়িংস পাবো। আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার, বলেন তো বুঝতে পেরেছি কিনা। ওকে, এবার দেখেন স্যার আমাদের এই যে ওই মনে রাখবেন এই 4টা জিনিস আমাদের সমীকরণ যখন ম্যাথ করব খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন সমীকরণে যখন ম্যাথ করব তখন আমাদের এই 4টা জিনিস আমাদের কাকে প্রভাবিত করবে। আপনার ম্যাথে যদি হয় মূলধন আসে অথবা আয় আসে অথবা যদি ব্যয় হয় উত্তোলন হয়, তাহলে সেটাগুলো কাকে প্রভাবিত করবে, ওইকে প্রভাবিত করবে। আচ্ছা আমরা এটা একটু এক্সাম্পল নিই, কেমন একটা এক্সাম্পল নিলে ক্লিয়ার হবে। খেয়াল করেন স্যার, যেমন আমাকে সবাই বলুন তো ক্রয় ফেরতে জাবেদা বলুন তো স্যার, ক্রয় ফেরতে জাবেদা বলুন তো, ক্রয় ফেরত এটা জাবেদা কি হবে, ক্রয় ফেরত 5000 টাকা, এটা ক্যান্ডি যেটা জাবেদা বলেন, এবং সমীকরণের প্রভাব বলেন। আমি জানি অনেকেই পারবে না, ক্রয় ফেরত 5000 টাকা এটার আমাকে জাবেদা বলতে হবে এবং সমীকরণ বলতে হবে, ঠিক আছে। তারপর আমরা আরেকটা জায়গায় দেখি, সেটা হচ্ছে দেখেন বিলে স্বীকৃতি প্রদান, কেমন দেখেন বিলে স্বীকৃতি প্রদান করা হলো, বিলে কি দেওয়া হলো, বিলে স্বীকৃতি প্রদান করা হলো, বিলে আচ্ছা প্রদয় বিল লিখি, কেমন প্রদয় বিলে, প্রদয় বিলে স্বীকৃতি, এগুলো যদি আসে তাহলে বলুন তো কি হবে, স্বীকৃতি প্রদান করা হলো, এগুলো জাবেদা বলুন তো সবাই করা হলো। এরপর স্যার খেয়াল করেন আরো কয়েকটা জাবেদা, সেটা হচ্ছে দেখেন পাওনাদারের 5000 টাকা 200 টাকা 200 টাকা বাট্টায় 4800 টাকা প্রদান করা হলো, স্যার আমি এগুলোকে একটু নাম্বারিং করি তাহলে আপনাদের সুবিধা হবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, ঠিক আছে। একটু কাইন্ডলি আমাকে জানান তো স্যার, এই যে আমরা এখন দেখব, আমাকে সবাই একটু বাংলাতে, হ্যাঁ বাংলাতে চল। ওকে ওকে ওকে, অনেকেই হচ্ছে কমেন্ট করছে, দেখি শিলা বলছে পাওনাদার হিসাব ডেবিট করে, তারপর কি করি ফার্সি হিসাব ক্রেডিট, এটা কি বলছে বুঝি নাই স্যার। আচ্ছা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ওকে ওকে ওকে, তারপর কি বলছে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট, ওকে এটা কে বলছে, নিশান বলছে, নিশান। ওকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ইফতি সাহেব। ওকে স্যার খেয়াল করুন তো, আমাকে একটু কাইন্ডলি বলুন তো স্যার, এই যে এখানের মধ্যে এই যে ব্যাপারটা এই ক্রয় ফেরতটা আমরা দেখবো এখন, একটু যদি এটাকে মুছে দিই দেখবেন আমাদের কেন ইম্পর্টেন্ট, আমাদের কাছে সমীকরণটা কেন ইম্পর্টেন্ট মনে রাখবেন। প্রত্যেকটা লেনদেন সমীকরণকে হচ্ছে প্রভাবিত করে। তাহলে কি বলছে দেখেন, মামা বলছে প্রদয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, মাশাআল্লাহ। স্যার আমরা একটু দেখি সমীকরণটা ইম্পর্টেন্ট, ভেরি গুড, যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকিরা একটু করে রাখেন। সঞ্জিদা আফরিন বলতে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট, ওকে ভেরি গুড ভাইয়া। ওকে স্যার দেখেন একটু খেয়াল করেন, দেখেন ক্রয় ফেরতের জাবেদা কি হবে স্যার, দেখেন অনেকে সঠিক উত্তর দিয়েছে, তাহলে কি হবে স্যার দেখেন তো, পাওনাদার হিসাব ডেবিট, এটা আমাদের মাথায় রাখতে হবে, পাওনাদার হিসাব ডেবিট, কেমন। এবার দেখেন ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। সো যারা যারা এভাবে উত্তর দিয়েছেন তাদের উত্তরটা সঠিক হয়েছে, কেমন। এটা কি হবে স্যার, এটা ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট। এখন স্যার দেখেন পাওনাদার হিসাব কেন ডেবিট আমাদের মাথায় রাখতে হবে, কারণ দেখেন আমি বাকি যে তার থেকে প্রোডাক্টটা নিয়েছিলাম, ক্রয় করেছিলাম,
তখন সে আমার পাওনাদার ছিল। যেহেতু এখন আমি তার টাকাটা তাকে ফেরত, মানে তার প্রোডাক্টটা তাকে ফেরত দিচ্ছি, তার মানে সে তো এখন আমার পাওনাদার না। এখন যতটুকুর পরিমাণ যত টাকার পরিমাণ প্রোডাক্ট ফেরত দিচ্ছি সে পাওনাদার কমে যাচ্ছে। আর পাওনাদার হচ্ছে একটা দায়, দায়ের স্বাভাবিক যে হচ্ছে ক্রেডিট। এখন দায় যেহেতু কমে যাচ্ছে সেহেতু এটা কি হবে, ডেবিট হবে। ক্লিয়ার স্যার? আমি যখন ক্রয় করেছিলাম সেটা আমার ব্যয় ছিল, এখন আমার ক্রয়টা কমে যাচ্ছে আর ব্যয় ডেবিট ছিল, ক্রয় করলে ডেবিট হয়। ক্রয় যেহেতু এখন কমে যাচ্ছে সেহেতু সেটা কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। এখন আমরা দেখবো সমীকরণের প্রভাবটা। ভাইয়া পরে পিডিএফ গুলো কই পাবো? সমস্যা নেই ভাইয়া, পিডিএফ আমরা ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লাসের ইনশাল্লাহ আপনি যদি আমাদের এখানে এনরোল করেন আমরা হচ্ছে ইনশাল্লাহ পিডিএফ গুলো আপনাদেরকে দেওয়া হবে, কেমন? ওকে, এখন স্যার দেখেন এটা তো পিডিএফ, এটা তো আমি আমার জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজে পড়াচ্ছি আজকে বেসিক ক্লাস হিসেবে, ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে, যা ইচ্ছা। বুঝতে পেরেছেন স্যার? এখন আমরা যদি এটা আমরা সমীকরণের প্রভাবটা আমরা কিভাবে দেখবো? আমরা অনেক সময় একটা জাবেদার সমীকরণের প্রভাবগুলো দেখাতে পারি না। এখন আমাদের বুঝতে হবে যে জাবেদার সমীকরণের প্রভাবগুলো আমরা কিভাবে এক্স্যাক্টলি দেখাবো। খেয়াল করেন, এই যে পাওনাদার হিসাব ডেবিট, আমাদেরকে এই যে একটু আগে বলেছিলাম হিসাবের শ্রেণী কয়টা, 5টা। খেয়াল করেন, জাবেদা অনেকেই করতে পারি কিন্তু সমীকরণের প্রভাবটা আমরা অনেকে দেখাতে পারি না, যার কারণে আমরা হচ্ছে ম্যাথগুলো সলভ করতে পারি না। স্যার খেয়াল করেন, আমাদের হচ্ছে হিসাব কয়টা, 5টা। কি কি? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। মনে রাখবেন সম্পদের মধ্যে যত প্রকার সম্পদ আছে সবগুলো সম্পদের, যেমন হচ্ছে নগদ, আমরা সবাই জানি নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, মজুদ পণ্য, তারপর হচ্ছে আর কি অগ্রিম খরচগুলো বা অগ্রিম বেতন, সবগুলো সম্পদে ঢুকবে। ক্লিয়ার? আর দায়ের মধ্যে অনেকগুলো দায় আছে, সবগুলো দায়ে ঢুকবে, যেমন হচ্ছে পাওনাদার বা প্রদয় হিসাব, তারপর হচ্ছে প্রদয় বিল, তারপর আরেকটা হচ্ছে কি ব্যাংক ঋণ, সবগুলো কোথায় ঢুকবে, সবগুলো দায়ে ঢুকবে। কেমন? আমি কি সবাইকে বুঝতে পারছি? এখন স্যার দেখেন তো, ওকে এখন একটু খেয়াল করেন এখানে কি বলছে দেখেন, পাওনাদার। তাহলে স্যার বলুন তো পাওনাদার কোন শ্রেণীর হিসাব? অবশ্যই পাওনাদার হচ্ছে দায় শ্রেণী হিসাব। পাওনাদার কোন শ্রেণী হিসাব স্যার বলুন তো? পাওনাদার হচ্ছে কি? পাওনাদার হচ্ছে দায় শ্রেণী হিসাব। তাহলে আমি এটা কি নিলাম, এটা এল নিলাম। কি নিলাম স্যার? এল নিলাম। আচ্ছা এটা আমি ওইটা একটু ইয়েলো নিই, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। ওকে স্যার কি নিলাম? এল নিলাম। এটা কি হবে? এল হবে। তাহলে স্যার বলুন তো পাওনাদার কি হচ্ছে? এল। আমরা বৃদ্ধিনের আর সেটা একটু পরে দেখাচ্ছি, আমরা আগে দেখতেছি যে জাবেদা কিভাবে সলভ করতে পারি। কেমন? লেখা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাওয়ার তো কথা। আচ্ছা আমি একটু মোটা করছি, কেমন? আর এটাকে একটু মোটা করতেছি। ওকে এখন বুঝে যাবে ইনশাল্লাহ। ওকে স্যার খেয়াল করুন তো, আমরা এখন দেখাচ্ছি কিভাবে জাবেদা ব্যাংক জমা, গুড, ব্যাংক জমাতিরিক্ত, এটা হচ্ছে দায় স্যার। ভেরি গুড, আচ্ছা মাশাআল্লাহ, এটা উদাহরণ দিচ্ছে। স্যার খেয়াল করুন তো পাওনাদার হচ্ছে দায়, বৃদ্ধিনেরা সেটা পরে দেখাচ্ছি। এবার খেয়াল করেন স্যার ক্রয় ফেরত। এখন আমরা ঝামেলায় পড়ে গেছি না? ক্রয় ফেরতটা আমি কোথায় ফেলবো? সমীকরণের কোনটাকে প্রভাবিত করে? হ্যাঁ আমি এখন এই যে আমরা এটা ব্যয় না, এখন এটা তাহলে কি? এটা ক্রয় হচ্ছে ব্যয়, তাহলে ক্রয় ফেরত কি? মনে রাখবেন ক্রয় হচ্ছে ব্যয় আর হচ্ছে ক্রয় ফেরত হচ্ছে বিপরীত ব্যয়। সবাই আজকে থেকে মাথায় রাখবেন। প্রত্যেকটা এই যে হিসাবের 5টা শ্রেণী কি কি? সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। আপনারা আমার সাথে ক্লাসগুলো করেন ইনশাল্লাহ, নতুন নতুন অনেকগুলো টপিক ইনশাল্লাহ জানার চেষ্টা করবেন, পারবেন ইনশাল্লাহ। ভাইয়া ধরেন আমি এখন ক্লাসগুলো করলাম না, পরে করলাম, তখন আমার কোনো সমস্যা থাকলে কোথায় জিজ্ঞেস করবো? হ্যাঁ আপনি হচ্ছে যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে আমাদের টিচারদের সাথে হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। প্লাস হচ্ছে যদি আপনার একান্ত কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনি আমাদের যে পেজ আছে, পেজে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আমাদের একটা প্রশ্ন হচ্ছে। অবশ্যই ইনশাল্লাহ আমি যদি অ্যাভেলেবেল থাকি অথবা যারা থাকবে তারা প্রশ্নটা স্যাররা যদি ফ্রি থেকে অবশ্যই হচ্ছে অ্যান্সার করবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? সো মাইনুর রহমান আপনি আশা করছি বুঝতে পেরেছেন। এবার স্যার খেয়াল করুন তো, এখন হিসাবের শ্রেণী কয়টা স্যার? 5টা। কি কি বলুন তো? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। মনে রাখবেন এই যে 5টা শ্রেণী, এই 5টা শ্রেণীর আবার 5টা বিপরীত হিসাব আছে। এগুলোতে স্বাভাবিক হিসাব, এগুলোর আবার কি আছে? বিপরীত হিসাব আছে। যেমন দেখেন সম্পদ, আর একটা হচ্ছে কি বিপরীত সম্পদ। সম্পদের উল্টাটা হচ্ছে বিপরীত সম্পদ, ব্যয়ের উল্টাটা হচ্ছে বিপরীত ব্যয়, আয়ের উল্টাটা হচ্ছে বিপরীত আয়, দায়ের উল্টা হচ্ছে বিপরীত দায়। আমি কি সবাইকে বুঝতে পারছি? দেখেন তো স্যার কি কি? বিপরীত সম্পদ, বিপরীত ব্যয়,
বিপরীত আয়, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব। যেমন স্যার এখন বিষয়টা তো বুঝলাম না স্যার, বিষয়টা কঠিন হয়ে গেল। বিপরীত সম্পদ তো কখনো শুনি না, মনে রাখবেন এটা তো শুনি না কখনো। যেমন সবসময় সম্পদ শুনে আসি, যেমন খেয়াল করেন আসবাবপত্র, ভূমি, দালান কোটা, যন্ত্রপাতি, এগুলো সবগুলো হচ্ছে খেয়াল করেন স্যার, সবগুলো হচ্ছে সম্পদ। যেমন আসবাবপত্র যদি ধরি, আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ, কিন্তু পুঞ্জীভূত যেমন এই যে আসবাবপত্রতে কি হয়, অবচয় হয়, আর এটা কি হয়, পুঞ্জীভূত অবচয় হয়। এই পুঞ্জীভূত অবচয়টা হচ্ছে আমার বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ মানে হচ্ছে যে সম্পদটা আমার সম্পদকে হ্রাস করতেছে। তাহলে দেখেন তো স্যার, পুঞ্জীভূত অবচয় আমরা সম্পদ থেকে মাইনাস করি না, এই জন্য তাইলে আমার কি করতে হবে, আমার সম্পদকে মাইনাস করতেছে, এই জন্য পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ। আমি কি সবাইকে বুঝাতে পারছি? এবার খেয়াল করেন স্যার, ক্রয়, যেমন স্যার খেয়াল করেন ক্রয়, বলেন তো ক্রয় এটা আমার জন্য ব্যয় না? সবাই খেয়াল করেন। তাহলে স্যার খেয়াল করেন আমরা কি করি, যখন আমরা নিট ক্রয় বের করতে যাই আমাদের কি করতে হয় বলেন তো স্যার? নিট ক্রয় বের করতে গেলে আমাদের হচ্ছে কি বাদ দিতে হয় বলেন তো? আমাদের ক্রয় ফেরত বাদ দিতে হয়, ক্রয় বাদটা বাদ দিতে হয়। এখন এই যে দেখেন তো ক্রয় ফেরত কেন বাদ দিই, কারণ হচ্ছে ক্রয় ফেরত মানে হচ্ছে আমি যে খরচগুলো করেছি, যে ক্রয়টা করেছি, ওই ক্রয়টা এখন তার একটা অংশ আমি ফেরত দিয়ে দিব। ক্লিয়ার? কি করে দিব? ফেরত দিয়ে দিব। এই যে তাহলে আমি যদি ফেরত দিই তাহলে আমার আগের ক্রয়টা কমে যাবে অবশ্যই। তাহলে দেখেন তো, তাহলে ক্রয়, দেখেন ক্রয় হচ্ছে ব্যয়, তাহলে ক্রয়ের বিপরীত ব্যয় হিসাব কোনটা, সেটা হচ্ছে ক্রয় ফেরত। কেমন স্যার? সবাই বুঝতে পারছে? দেখেন স্যার, ক্রয় হচ্ছে একটা ব্যয় শ্রেণীর হিসাব, আর ক্রয় ফেরত হচ্ছে একটা বিপরীত ব্যয় হিসাব। ক্লিয়ার? ক্রয় হচ্ছে একটা ব্যয় শ্রেণীর হিসাব, আর ক্রয় ফেরত হচ্ছে কি বিপরীত ব্যয় বা হচ্ছে বিপরীত খরচ হিসাব। কারণ কেন, এই ক্রয় ফেরতের কারণে আমার ক্রয়টা কমে যাচ্ছে। তাহলে স্যার খেয়াল করুন তো, স্বাভাবিকভাবে ক্রয় কেন ডেবিট আমাদের বুঝতে হবে, কারণ ক্রয় হচ্ছে একটা ক্রয় করলে আমার ব্যয় হয়, আর যখন আমার ব্যয় হয় তখন আমার কি হয়, তখন আমার সেটা ডেবিট হয়। আর দেখেন তো স্যার খেয়াল করুন তো, আমরা নিজেকে প্রশ্ন করছি, এতদিন প্রশ্ন করে আসছি যে আমাদের কেন ক্রয় ফেরত আমরা ক্রেডিট করি, একটু কখনো কোয়েশ্চেন করেছি স্যার? খেয়াল করুন তো স্যার, দেখেন এই যে ক্রয় ফেরত হচ্ছে কি, ক্রয় হচ্ছে ব্যয়, আর ব্যয় কি স্যার, ডেবিট। ক্লিয়ার? এখন খেয়াল করুন তো, ক্রয় ফেরত কেন ক্রেডিট হয়, আমরা সবাই মুখস্থ করছি ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় ফেরত ক্রেডিট, কিন্তু কেন ক্রেডিট, এটা আমাদের ইনশাআল্লাহ এই টপিকগুলো আমাদের ক্লাসে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়ানো হবে। কেমন স্যার? ক্রয় কেন ডেবিট, ব্যয়ের জন্য। এখন ক্রয় ফেরত কেন ক্রেডিট, কারণ হচ্ছে খেয়াল করেন এই যে ক্রয় ফেরত এটা হচ্ছে বিপরীত ব্যয়, এটা কি স্যার, এটা হচ্ছে বিপরীত ব্যয়। আর আমরা জানি ক্রয় যদি ডেবিট হয়, মানে ব্যয় যদি ডেবিট হয়, বিপরীত ব্যয় অবশ্যই কি হবে, ক্রেডিট হবে। আমি কি সবাইকে বুঝতে পারছি স্যার? বুঝতে পারছি? এই জন্য ক্রয় ফেরত ক্রেডিট হয়। এবার স্যার খেয়াল করুন তো, একটা মজার বিষয় খেয়াল করুন তো, আমরা দেখেছি এখানের মধ্যে এই যে সমীকরণের মধ্যে চারটা উপাদান, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে এখন স্যার খেয়াল করুন তো, আমরা এখানে সমীকরণে এই ক্রয় ফেরতটা কোথায় দিব, কোথায় দিব বলুন তো? ঠান্ডা মাথায় খেয়াল করুন তো, আমরা বলেছিলাম যদি মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এই চারটার কোনোটা যদি কি হয়, আমাদের কোনোটা যদি আমাদের লেনদেনে আসে, তাহলে সেটা অবশ্যই ওইতে যাবে। আমি কি সবাইকে বুঝতে পারছি? দেখেন তাহলে স্যার বলুন তো, এই যে ক্রয় ফেরত ৫,০০০ টাকা, এটা বলুন তো ক্রয় ফেরত এটা বিপরীত ব্যয় না, তার মানে বলুন তো বিপরীত ব্যয় কাকে ইনফ্লুয়েন্স করবে, ওইকে। তাহলে এখানে কি আসবে বলুন তো, ওই আসবে। সবাইকে আমি বুঝতে পারছি স্যার? এখন দেখেন স্যার, পাওনাদারের স্বাভাবিক জের কি, পাওনাদারের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট মানে দায়। এখন পাওনাদারটা কমে গেছে, আর পাওনাদার যদি কমে যায় তাহলে সেটা কি হবে, ডেবিট হবে। এজন্য কি হবে, এখানে এল কি হবে, এল মাইনাস। আমি কি সবাইকে বুঝতে পারছি স্যার? সবাই কি বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এবার দেখেন এখানের মধ্যে ক্রয় ফেরত, তাহলে বলুন তো ক্রয় ফেরত কাকে প্রভাবিত করবে, ক্রয় ফেরত মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। আর মালিকানা সত্ত্বকে যদি প্রভাবিত করে, এখন দেখেন তো ব্যয় হলে সেটা ডেবিট হয়, মানে মালিকানা সত্ত্ব কমে যায়। এখন দেখেন তো মালিকানা সত্ত্ব পারবে না, তাহলে ওই কি হবে, মালিকানা সত্ত্বকে বাড়াবে। সবাই কি বুঝতে পারছেন স্যার? সবাই বুঝতে পারছেন? এই যে মামা ভুল করেছে দেখছেন স্যার, ওই প্লাস হবে ভাইয়া, ওই প্লাস হবে, কারণ দেখেন আমার ব্যয় কমে যাচ্ছে, এই জন্য ওই প্লাস হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এবার এখানের মধ্যে একটু খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি, এবার দেখেন এখানের মধ্যে মনে রাখবেন সবাই আরো ক্লিয়ার হবে, একটু খেয়াল করেন এখানের মধ্যে ওই কে যদি ভাঙি, এই যে a ইকুয়াল l প্লাস ও ই, ওই কে যদি ভাঙি কি আসবে, c প্লাস r মাইনাস ই মাইনাস ডি। সবাই একটু এটা নোট করবেন, খেয়াল করেন। এই যে ওই এর মধ্যে চারটা উপাদান, চারটা উপাদানের মধ্যে দেখেন এই দুইটা হচ্ছে বৃদ্ধিকারী উপাদান, অর্থাৎ
মূলধন এবং রেভিনিউ হচ্ছে কি স্যার? বৃদ্ধিকারী উপাদান। তারপর ব্যয় এবং উত্তোলন হচ্ছে হ্রাসকারী উপাদান। বুঝা গেছে স্যার? মূলধন এবং আয় হচ্ছে আমার মূলধন, এই যে মালিকানা সত্ত্বকে বৃদ্ধিকারী উপাদান। কিভাবে একটু খেয়াল করি। মনে করেন যে স্যার আপনার কাছে আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। মালিকানা সত্ত্ব মানে কি? মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ব্যবসার প্রতি মালিকের দাবি। ক্লিয়ার? এখন আপনি একটা ব্যবসা করতে চান, ঠান্ডা মাথায় সমীকরণটা বুঝার চেষ্টা করেন। আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, সো আপনি 1 লাখ টাকা হচ্ছে মূলধন হিসেবে আনছেন, তাহলে বলুন তো স্যার আপনার মালিকানা সত্ত্ব বাড়বে কি বাড়বে না? তাহলে বাড়বে। এরপর আপনি যদি আয় করেন, আপনি ওই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 50,000 টাকা আপনি আয় করছেন, তাহলে স্যার এটাও আপনার মালিকানা সত্ত্ব বাড়াবে না? মানে মালিকের দাবি ব্যবসার প্রতি বাড়াবে কিনা? তাহলে এখন কত টাকা হয়ে গেছে? 1.5 লক্ষ টাকা হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন মূলধন এবং আয় যদি আনা হয়, তাহলে অর্থাৎ মূলধন আয় যদি আনা হয় তাহলে মালিকানা সত্ত্ব বাড়ে। আমি কি সবাইকে বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারছি কি স্যার? সি এবং আর হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধিকারী উপাদান, অর্থাৎ আমার আয় এবং মূলধন যদি বাড়ে আমার ওই কি হবে? ওই বাড়বে। সিমিলারলি মূলধন আয় যদি কমে যায় ওই কি হবে? কমে যাবে, মানে হ্রাস পাবে। স্যার ক্লিয়ার? তার মানে হচ্ছে মূলধন এবং আয়ের সাথে মালিকানা সত্ত্বের কেমন সম্পর্ক? মালিকানা সত্ত্বের নেগেটিভ সম্পর্ক। বলেন তো স্যার, বুঝতে পারছি সবাই? মূলধন এবং আয়ের সাথে মালিকানা সত্ত্বের কেমন সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। সবাইকে আমরা বুঝতে পেরেছি স্যার? এরপরে খেয়াল করেন কেন স্যার, এরপরে খেয়াল করেন, এই যে দেখেন এবার ই এবং ডি এগুলো কিভাবে আমাদের মালিকানা সত্ত্ব থেকে কমায়। এখন স্যার আমরা একটু স্যার বাংলা ক্লাস কখন শুরু হবে? একটু পরে শুরু হবে ইনশাল্লাহ। এবার স্যার খেয়াল করেন, এবার দেখেন আমাদের এখানের মধ্যে ওই কিভাবে কমবে? মূলধন এবং আয় যদি আনা হয় তাহলে আমার কি হবে? মূলধন আর আয় যদি আনা হয় তাহলে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ক্লিয়ার স্যার? একটু আগে দেখেছিলাম মূলধন আনলে আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে। এখন আমরা দেখব ব্যয় এবং উত্তোলন করলে কিভাবে আপনার মালিকানা সত্ত্ব কমে। এবার একটু খেয়াল করেন, আপনার কাছে সাপোজ এখন কত লাখ টাকা আছে? এখন 1.5 লাখ টাকা, অর্থাৎ 1,50,000। আপনি মূলধন আনছেন 1 লক্ষ টাকা, আবার ওই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি 50,000 টাকা কি করছেন? আয় করছেন। তাহলে কয় লক্ষ টাকা আছে? 1.5 লক্ষ টাকা আপনার কাছে আছে। এখন খেয়াল করেন এই 50,000 টাকা, এই 1,50,000 টাকা থেকে আপনি ঘর ভাড়া 20,000 টাকা দিয়ে দিয়েছেন। আর ঘর ভাড়াটা বলুন তো, অথবা হচ্ছে অফিসের ভাড়া, এটা আপনার জন্য কি স্যার বলুন তো? অফিসের ভাড়া ব্যবসার জন্য কি বলুন তো একটু কাইন্ডলি? অফিসের ভাড়া ব্যবসার জন্য কি একটু বলুন তো স্যার? অফিসের ভাড়া ব্যবসার জন্য কি? অফিসের ভাড়া ব্যবসার জন্য কি একটু বলুন তো কাইন্ডলি? অফিসের ভাড়া ব্যবসার জন্য কি স্যার? অফিসের ভাড়া ব্যবসার জন্য কি একটু বলুন তো, একটু দেখি তো অফিসের ভাড়া ব্যবসার জন্য কি? ব্যয়। ভেরি গুড, ওকে। নিশান বলছে ব্যয়, মামা বলছে ব্যয়, ভেরি গুড। তাহলে খেয়াল করুন তো স্যার, আমার ই এবং ডি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ তাহলে এখন তো ব্যয়, আর ব্যয় যখন আমি দিয়ে দিব অফিসে ভাড়া দিব, তাহলে আমার 1,50,000 থেকে 20,000 টাকা চলে গেলে আমার মালিকের দাবিটা কমে যাবে না? মালিকের দাবি ব্যয় দেওয়ার আগে ছিল কত লক্ষ টাকা? 1,50,000 টাকা। যখন আমি 1,50,000 টাকা থেকে অফিস ভাড়া হিসেবে কত হাজার 20,000 টাকা প্রদান করছি, তখন মালিকানা সত্ত্ব কমে গেছে না? তাহলে আমরা এই পথ খেয়াল করেন, এখন 1,30,000 টাকা হয়ে গেছে। সিমিলারলি এখন এখান থেকে যে ব্যবসার মালিক কি করছে? তার হচ্ছে ছেলে মেয়ে স্কুলের বেতন সে 10,000 টাকা দিয়ে দিছে এখান থেকে। তাহলে স্যার বলুন তো, তার মানে পার্সোনাল কোনো খরচ, ব্যক্তিগত কোনো খরচ যদি ব্যবসা থেকে দেওয়া হয় তাহলে আমরা জানি সেটাকে বলে উত্তোলন। তাহলে আমার 1.5 লক্ষ টাকা ছিল, ওখান থেকে আমার ব্যয় 20,000 অফিসের ভাড়া দেওয়ার কারণে 1,30,000 হয়ে গেছে। আবার এখান থেকে 10,000 টাকা ছেলে মেয়ে স্কুলের বেতন বাবদ দেওয়া হয়ে গেছে, অর্থাৎ উত্তোলন করা হয়েছে। তাহলে কত লক্ষ টাকা হয়ে গেছে বলুন তো? 1,20,000 টাকা হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা মালিক 1 লক্ষ টাকা আনলো, সেখান থেকে 50,000 টাকা আয় হলো। তাহলে দেখেন তো এই যে মূলধন এবং আয়ের জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। সিমিলারলি আর আমরা এটাও বুঝতে পারছি যে যখন আমার ব্যয় এবং উত্তোলন যখন বৃদ্ধি পায় তখন মালিকানা সত্ত্ব কি পায় স্যার? মালিকানা সত্ত্ব কি পায়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। আবার সিমিলারলি ব্যয় এবং উত্তোলন যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব কি পাবে? বৃদ্ধি পাবে। আমি কি সবাইকে বুঝতে পারছি স্যার? সবাই বুঝতে পারছেন? বলেন তো বুঝতেন কিনা স্যার ব্যাপারটা? স্যার সবাইকে আমরা বুঝতে পারছি স্যার? বলেন তো বুঝছি কিনা ব্যাপারটা? মালিকানা সত্ত্বের এই যে ব্যাপারটাকে আমরা সবাই বুঝতে পারছি একদম ক্লিয়ার কি স্যার? বুঝতে পারছি? দেখেন তো
স্যার আমরা কি সবাই এটা কি বুঝতে পেরেছি স্যার? বলুন তো মালিকানা সত্ত্বের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা ভালো করে। এখন খেয়াল করেন, এই যে আমাদের যদি আমাদের ম্যাটটা নেই স্যার, খেয়াল করুন তো এখানের মধ্যে এই যে পাওনাদার হচ্ছে দায়, দায় যখন বাড়ে তখন এলএল কি এটা কি হয়ে যাবে, দায় যখন কমে সেটা ডেবিট হয়। এখন স্যার দেখেন এই যে ক্রয় ফেরতটা কেন ক্রেডিট হয়েছে আমরা এটার মাধ্যমে সলভ করতে পারি। যেমন ক্রয় হচ্ছে আমার ব্যয়, ব্যয় বাড়লে বলুন তো এখানের মধ্যে দেখেন এই যে ব্যয় যখন বাড়বে তখন ওই কমবে, কিন্তু ক্রয় ফেরত মানে কি, মানে হচ্ছে আমার ব্যয় কমে গেছে। ক্রয় ফেরত মানে কি, আমার ব্যয় কমে গেছে। আর ব্যয় যখন কমে যাবে কি হবে বলুন তো, ব্যয় যখন কমে যাবে ওই বেড়ে যাবে, এই জন্য এখানের মধ্যে ওই কি হবে স্যার, ওই প্লাস হবে। সবাই কি বুঝতে পারছেন স্যার? ক্লিয়ার? ওকে ওকে স্যার। এবার খেয়াল করেন আমরা যদি আরো একটা যদি ম্যাথ নিই, খেয়াল করেন ভালো করে। যেমন হচ্ছে নগদে হচ্ছে কি বিক্রয়, নগদে বিক্রয় করলে স্যার কি হবে বলুন তো, নগদান হিসাব ডেবিট, তারপর কি স্যার বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না স্যার? নগদে বিক্রয় হিসাব কি স্যার বলুন তো, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি ক্রেডিট। সবাই ক্লিয়ার স্যার? এখন এটা যাবে আমরা হচ্ছে এটা পাইলাম। এখন স্যার খেয়াল করুন তো এটার সমীকরণের প্রভাবটা একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করেন। এই যে নগদান কিসের মধ্যে পড়ে স্যার বলুন তো, নগদান কিসের মধ্যে পড়ে? নগদান পড়ে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে, তাহলে সম্পদের মধ্যে, তাহলে কি হবে, সম্পদ বৃদ্ধি পাবে। নগদ টাকা আসলে তাহলে সম্পদ বৃদ্ধি পাবে। এবার স্যার বলুন তো বিক্রয়টা কোন শ্রেণীর হিসাব বলুন তো একটু কাইন্ডলি, বিক্রয়টা কোন শ্রেণীর হিসাব একটু কাইন্ডলি বলুন তো, বিক্রয়টা কোন শ্রেণীর হিসাব একটু বলুন তো স্যার, বিক্রয়টা কোন শ্রেণীর হিসাব? ওকে, বিক্রয়টা হচ্ছে রেভিনিউর শ্রেণী অর্থাৎ আয়ের হিসাব, তাই না স্যার? ভেরি গুড। রূপকান্ত ঘোষ বলছে আয়, সবাই বলছে আয়। তাহলে স্যার বলুন তো এটা কি উত্তরটা কি হবে বলুন তো, আমার বিক্রয় হচ্ছে আয় শ্রেণীর হিসাব। আমরা একটু আগে দেখেছি মালিকানা সত্ত্বের মধ্যে যে 4টা উপাদান, এর মধ্যে 2টা উপাদান হচ্ছে কি মূলধন এবং হচ্ছে কি আয়, অর্থাৎ আমার সি এবং আয়। তাহলে এখানে আর মানে রেভিনিউ, আমার আয় যদি বৃদ্ধি পায় আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে দেখুন তো স্যার এই যে সি এবং আর, এখানে আমার আয় বৃদ্ধি পাইছে না, তাহলে আমার কি হবে বলুন তো, আয় যদি বৃদ্ধি পাইছে ওইও কি পাবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার স্যার? সো বেসিক্যালি আমাদের এইভাবে মালিকানা সত্ত্বটা হচ্ছে প্রত্যেকটা লেনদেন দ্বারা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ কি হয়, প্রভাবিত হয়। ক্লিয়ার? সম্পদ বাড়বে আর আয় বাড়বে। মনে রাখবেন ইনশাআল্লাহ আজকের ক্লাসটা হচ্ছে আমাদের হচ্ছে এখন শেষ করতে হবে, যেহেতু আমাদের বাংলা ক্লাস আছে। অবশ্যই সবাই হচ্ছে বাংলা ক্লাসে অ্যাটেন্ড করবেন। ইনশাআল্লাহ আমাদের নেক্সট উইকে আপনাদের সাথে আবার দেখা হবে এরকম বেসিক ক্লাস থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আচ্ছা বন্ধু, যারা ক্লাসে ছিলেন তারা হচ্ছে যাদের বেসিক একটু দুর্বল ছিল অথবা এতদিন সমীকরণের যে গোলকধারা এটা বুঝেন নাই, এটা কি সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কাইন্ডলি বলেন তো, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? সমীকরণ নিয়ে আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয় এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি স্যার? আর এই যে এখানে ওইটা নিয়ে যে আমাদের প্রবলেমটা হয়, ব্যয়, উত্তোলন, তারপর হচ্ছে ক্রয় ফেরত, বিক্রি ফেরত, এগুলো নিয়ে আর কখনো প্রবলেম হবে স্যার বলেন তো? সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার ক্লিয়ার হয়েছে। ওকে সো হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে আর একটা ক্লাসে। সো আপনারা প্রত্যেকে হচ্ছে আপনারা নিজেরা প্রত্যেক দিন হচ্ছে সোমবারে ইনশাল্লাহ 7টা থেকে ক্লাস হবে, অ্যাকাউন্টিং ক্লাস। আগামী নেক্সট উইকে হবে ইনশাল্লাহ, নেক্সট উইকে হচ্ছে সোমবারে 7টায় হবে এবং প্রত্যেকটি অ্যাকাউন্টিং লাইভ ক্লাসগুলো প্রতিদিন হয় আমাদের সন্ধ্যা 7টায় এবং হচ্ছে সন্ধ্যা 7টায় সোমবারে এবং হচ্ছে সোমবার এবং বুধবার সন্ধ্যা 7টায়। মাথায় রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমাদের এক গোল্ডেন বেস ছাড়াও আমাদের অ্যাকাউন্টিং প্রত্যেক দিন আমি হচ্ছে বিভিন্ন যেসব বিষয় নিয়ে সোমবার এবং বুধবারে 7টায় ক্লাস নিই, মানে প্রত্যেকটা সপ্তাহে সোম এবং বুধবারে। সো আমি একদম সবসময় ক্লাসগুলো ট্রাই করি, যদি যারা এইচএসসি 24 আছেন এবার দিবেন তাদের জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। কারণ এমনও এইচএসসি 24 আমি এমন কিছু স্টুডেন্ট দেখি সো যারা হচ্ছে যে মোটামুটি বেসিক খুবই দুর্বল, কিন্তু তার এক্সাম কারণ সে ফাঁকি দিয়ে এসেছে। সো তাদের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর একটা বিষয় মাথায় রাখবেন, ওনারা অনেক কথা বলেছে গোল্ডেন ব্যাচ নিয়ে, বাট আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পাপু স্যার ইসলামিক ইতিহাস ক্লাস কই পাবো? ইনশাল্লাহ স্যার এগুলো আমাদের ইসলামিক ইতিহাস আমাদের হচ্ছে ইয়াসিন ভাই পড়া, অবশ্যই হচ্ছে উনি আপনাদের জন্য রেকর্ড ক্লাস আছে, আপনারা ইউটিউবে ক্লাসগুলো দেখতে পারেন। এবং একটা বিষয় মাথায় রাখবেন স্যার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পড়ালেখা বা হচ্ছে আপনাদেরকে পড়ায় ঠিক আছে,
তো আমি একটা বিষয় অ্যাড করতে, ক্লাসটা শেষ করতে অ্যাটলিস্ট মাথায় বসে হচ্ছে, সবাই অনেকে অনেক কথা বলে যে গোল্ডেন বেস নিয়ে, বাট আমি একটা বিষয় মাথায় রাখবো কথা বলতে, সেটা হচ্ছে পড়ালেখা শুধুমাত্র যে আপনাদেরকে পড়ালেখা বিষয়ক হচ্ছে হেল্প করবে এমনটা না। আমি চেষ্টা করব আমাদের প্রত্যেকটা উইকে বা প্রত্যেকটা মাসে আমরা একটা কাউন্সেলিং সেশন করবো ইনশাল্লাহ, সেটা আমি প্ল্যান করছি। কারণ এখন অনেকগুলো স্টুডেন্ট সবাই পড়াশোনা করে, সবাই পড়াশোনা করায়, হ্যাঁ আমরাও করাচ্ছি, বাট স্টুডেন্টের মেন্টাল হেলথটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি আজকে দেখেছি গুচ্ছের পরীক্ষা না টিকার কারণে আমরা সবাই দেখেছি একটা নিউজ খুব বেশি ভাইরাল হয়েছে, সেই মেয়েটা হচ্ছে সুইসাইড করেছে। সো যেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। কেন এক পড়াশোনার জন্য একটা মেয়ে অথবা ভার্সিটির টিকে নাই সেজন্য একটা মেয়ে সুইসাইড করবে, এটা আমার জন্য খুবই দুঃখজনক। সো সে মেয়েটা হচ্ছে বলেছে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, ফ্যামিলিকে তাকে বুঝে নাই। সো আমাদের সবার একটু মাথায় রাখতে হবে পড়াশোনা আমাদের জন্য ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর মানে এই না যে আমি সায়েন্স নিতে পারি না, কেন কমার্সে আমি পড়াশোনা করতেছি, কেন আমি পাবলিকে আসি নাই, কেন আমি প্রাইভেটে পড়তেছি, কেন আমি হচ্ছে এনইউতে এই সাবজেক্টটা পাবলিকে সাবজেক্টটা পাই নাই। বিষয়টা এমনটা না, জীবনের মূল্য সবকিছুর ঊর্ধ্বে স্যার। মনে রাখবেন পৃথিবীতে স্ট্রাগল করে বেঁচে থাকাও জীবনের সবচেয়ে বড় সফলতা। আপনি কি মনে করতেছেন আপনি যখন যারা আমরা সুইসাইডের চিন্তা করি, হ্যাঁ এগুলো ঠিক না। আপনি কি মনে করতেছেন আপনি এটা পেয়ে গেলে আপনি অনেক সফল হয়ে যাবেন? এটা মিথ্যা কথা। মনে রাখবেন একটা আব্রাহাম মাসলো, ম্যানেজমেন্টে পড়বেন, আব্রাহাম মাসলো উনি একটা চাহিদা তথ্য দিয়েছে, মানুষের যে চাহিদা সেটা সবসময় উপরের দিকে উঠে, হ্যাঁ উপরের দিকে। এখন হয়তোবা যার পেটে খাবার নাই সে হয়তোবা চিন্তা করতেছে আমার এখন খাবারের প্রয়োজন, কিন্তু যার পেটে খাবার আছে সে খাবারের কথা চিন্তা করতেছে, সে অনেক চিন্তা করতেছে আমি মনে হয় এখন মনে হয় একটা হচ্ছে ভালো ফোন পাইলে হবে। আর যার কাছে ভালো ফোন আছে সে চিন্তা করতেছে আমি একটা আইফোন 15 Pro Max অথবা Samsung S20 Ultra পাইলে ভালো হবে। সো আমাদের চাওয়ার পর কখনো শেষ হবে না। আপনার কাছে মোবাইল আছে, সব কিছু আছে, তখন আপনি চিন্তা করবেন কি জানেন, আমার পেটে ভাত আছে, আমার কাছে ভালো মোবাইল আছে, বাইক আছে, এখন আপনি চিন্তা করবেন সমাজে আপনার নেম ফেমটা আপনি চিন্তা করবেন। সো আমাদের চাওয়া পাওয়া কখনো শেষ হবে না। তো আমি ট্রাই করবো পড়ালেখা সবসময় যে আপনাদেরকে মানে শুধুমাত্র পড়াশোনা বিষয় হবে এমনটা না, আমি ট্রাই করবো আপনাদেরকে প্রত্যেকটা উইকে বা প্রত্যেকটা হচ্ছে মানতে হচ্ছে একটা করে কাউন্সিলিং সেশন করার জন্য। যে অনেকের অনেক পার্সোনাল প্রবলেম থাকে, অনেকের হচ্ছে ফ্যামিলিগত প্রবলেম থাকে, যার কারণে পড়াশোনা ফোকাস করতে পারে না। সো এগুলো কিভাবে আপনারা ওভারকাম করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই। স্টুডেন্টের প্রত্যেকটা বিষয় টিচারের সাথে ফ্রি থাকতে হবে, তাদের মেন্টাল হেলথটা খুবই ইম্পর্টেন্ট পড়াশোনার জন্য। শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, আমাদের মেন্টাল হেলথটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের বাপ মা আমাদের আব্বু বুঝে না, আমাদের টিচার আমাদেরকে বুঝে না, অনেক কিছু আমাদের উপর প্রেশারাইজ করা হয়, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়। সো এগুলো কেন হবে? এগুলোর কারণে একটা স্টুডেন্ট অনেক মেন্টালি উইক হয়ে যায়, পড়াশোনা ফোকাস করতে পারে না, আবার অনেকে হচ্ছে এই বয়সে অনেকগুলো প্রবলেম হয়ে যায়। সো প্রত্যেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে পড়াশোনাটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে মোটামুটি আমাদের লাইফটা লিড করার জন্য ইম্পর্টেন্ট, বাট এটার মানে এই না যে হচ্ছে পড়াশোনার জন্য আমার জীবনটা চলে যাবে। সো এরকম অনেকগুলো পার্সোনাল প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, অনেকগুলো প্রবলেমের কারণে অনেক স্টুডেন্ট হচ্ছে সুইসাইড করতেছে। আপনারা সবাই দেখবেন যে একটা মেয়ে সুইসাইড করেছে আজকে গুচ্ছে ঠিকানা এই জন্য, সেটা খুবই দুঃখজনক। সো ইনশাল্লাহ পড়ালেখা সবসময় আপনাদেরকে যে শুধুমাত্র পড়াবে এমনটা না, আপনাদের পাশে সবসময় থাকবে, আপনাদের যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ থাকবে। সো সবাই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আবার। সবাই হচ্ছে ভালো করে যে রিলিজিয়নে আছেন রিলিজিয়নটা সবসময় পালন করে ট্রাই করবেন। মনে রাখবেন আমাদের আপনি মুসলিম হতে পারেন, হিন্দু হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন, আমাদের যে গড সৃষ্টি করেছে, আমাদের আল্লাহ মুসলিম আমরা যেহেতু সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টিগতভাবে আমাদেরকে সৃষ্টি করেছে ওনার ইবাদত করার জন্য। বা যে রিলিজিয়নে আছেন আপনি আপনার হচ্ছে ধর্মটা পালন করবেন। কারণ কি জানেন, আপনার সৃষ্টিগতভাবে বিষয়টা হচ্ছে আপনার এরকম, যেমন আপনি জানেন মুসলিমদের একটা যদি এক্সাম্পল নিই, যেন আমাদের সৃষ্টিগত আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনি যখন নামাজ পড়বেন তখনই আপনি একটা শান্তি অনুভব করবেন। আপনার সৃষ্টিগতভাবে বিষয়টা এরকম, যেমন আপনার মোবাইলে যদি চার্জ যখন থাকবে না তখন কি মোবাইল আপনি চালাতে পারবেন? মোবাইল চালাতে আপনার হ্যাম্পার ফিল হবে, মোবাইল হ্যাং করবে। সো এই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে রিলিজনে আছেন প্রত্যেকের ধর্মটাকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি একটা শান্তি অনুভব করবেন। হ্যাঁ, আপনার স্পিরিচুয়াল লাইফটা অনেক সুন্দর হবে, আপনার হচ্ছে ম্যাটারনিস্টিক যে মানে যে লাইফটা এটা আপনার অনেক সুন্দর হবে, সব কিছু ফ্রেশ মনে হবে। সো হচ্ছে সবসময় ট্রাই করবেন যে সবসময় হ্যাপি থাকার জন্য, সবসময় ভালো থাকার জন্য, সবসময় হচ্ছে একটু মানে এটাকে একটু ইগনোর করার ট্রাই করবেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিজে ভালো থাকবেন এবং আশেপাশের মানুষগুলোকে অবশ্যই ভালো রাখবেন। মনে রাখবেন আপনার আশেপাশের মানুষগুলোর অনেকগুলো মানুষ আছে যারা হচ্ছে আপনার উপর তাদের সুখ বা হ্যাপিনেসটা আপনার উপর ডিপেন্ড করে, আবার আপনার সুখগুলো হ্যাপিনেসটা আবার আপনার আশেপাশের মানুষের উপর ডিপেন্ড করে। সো সকলে থাকবে নিজে হ্যাপি থাকার জন্য এবং অন্যদেরকে হ্যাপি রাখার জন্য। রেগুলার হচ্ছে পড়াশোনার সাথে থাকার জন্য রেগুলার বই পড়তে পারেন এবং যে ধর্মে আছেন সেই ধর্মটা প্র্যাকটিস করার জন্য। সো আজকের জন্য এইটুকুই। অনেকে আমার অনেক এতক্ষণ ধরে বোর কথাগুলো শুনেছেন, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, সময়গুলো নষ্ট করেছি। সো আসসালামু আলাইকুম।